আমরা পদ্মাতে যাই, সাথে সাথেই তিনজন মন্ত্রী হচ্ছে পদ্মাতে প্রবেশ করেন। তৎকালীন সভাপতি নওফেল, আনিসুর আইনমন্ত্রী ছিলেন আনিসুল হক, তারপর হচ্ছে যে আরাফাত, এই তিনজন সাথে সাথে প্রবেশ করেন। তা আমরা ডিজিএফ এর যে প্রতিনিধি দলটা ছিল আমরা বলি যে আপনারা এই তিনজনের সাথে আমরা কোনোভাবেই বসতে পারি না, আপনারা আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে এখানে নিয়ে আসছেন, অসম্ভব, কোনোভাবে আমরা এখানে বসবো না। পরে ডিজিএফ এর তৎকালীন যিনি চিফ ছিলেন মেজর জেনারেল হামিদ, ওনাকে পরে সরিয়ে দেওয়া হয়েছে, উনিও আসেন এবং ওনার যে জিএস1 বা ওনাদের যে হায়ারার্কি থাকে সবাই ওখানে আসেন ওই পদ্মার মধ্যে, দেন আমাদেরকে এক রকমের ভার্বালি ফোর্স করতে থাকেন যে আমাদের ওনাদের সাথে কথা বলতেই হবে। আমরা বলিনি। পরে হচ্ছে ওনারা আমাদেরকে যেহেতু কনভিন্স করতে পারছে না, পরে ওই তিন মন্ত্রীকে 30 মিনিটসের মধ্যে বলে যে ওরা বসবে না, করে আমাদের সামনে দিয়ে আবার ওনারা চলে যান। আমরা ওনাদের এন্ট্রান্সটাও দেখি, এক্সিটটাও দেখি, মানে আমরা দুইজন কোনোভাবেই কনভিন্স হই না। তো যেহেতু আমাদেরকে কথা ছিল আমাদের বাসায় ফেরত দিয়ে যাবে, ওই দিন আমাদেরকে বাসায় ফেরত দেয়নি, তখন আমাদেরকে একটা সেফ হোমে নিয়ে যাওয়া। সেফ হোমটা এখনো আছে কিনা আমি লোকেশন দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের মৎস্য ভবনের অপোজিট সাইডে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। বাইরে থেকে কোনোভাবে বোঝা যাবে না যে এটা একটা ডিজিএফ এর সেফ হোম। বাইরে থেকে মনে হবে একটা পরিত্যক্ত বাড়ি, কিন্তু আপনি যখন ভিতরে প্রবেশ করবেন দেখবেন সেখানে মডার্ন এমিনিটিস সবকিছু সেখানে অ্যাভেলেবল, কনফারেন্স রুম রয়েছে, সবকিছু রয়েছে। সেখানে আমাদেরকে সন্ধ্যাবেলায় নিয়ে যাওয়া হয়। দেন পরবর্তী 2 দিন আমাদেরকে সেখানে মানে আটকে রেখে যত ধরনের ফোর্স করা যায়, ভার্বালি, ফিজিক্যালি, যত ধরনের, এবং রাষ্ট্রে এমন কোন আইন প্রয়োগকারী সংস্থা নেই যারা আমাদের সাথে ওই সেফ হোমে বসে নাই, এবং মেন্টালি যত ধরনের টর্চার করা যায়। একবার আমাকে বলে যে সার্টিস রাজি হয়ে গিয়েছে, সুতরাং তুমি যদি রাজি না হও তাহলে তোমার ভবিষ্যৎ তুমি দেখবা। এবং আমরা সেখানে মিডিয়ার ভূমিকাতে পড়ে আসছি। আজকে আমরা মিডিয়াকে দেখছে সব জায়গায়, আমি মিডিয়ার উপর প্রচন্ড পরিমাণ ক্ষুব্ধ, ওই মিডিয়ার প্রতি আমার ক্ষুব্ধতার জায়গাটা কোথায় সেটা আমি একটু পরে বলছি। এবং সেখানে হচ্ছে আমাদেরকে ক্যারিয়ার সেটেল করে দেওয়ার কথা হয় যে দেখো এখানে যে প্রত্যেকটা মানুষ মারা যাচ্ছে সবগুলোর দায়ভার কিন্তু তোমাদেরকে নিতে হবে, সবগুলোর দায়ভার। ইদানিতে নাসিক নাইদের সাথে আমাদের যোগাযোগ হয় না, কারণ আমাদের ফোন ছিল না। আমরা বারবার চেষ্টা করছিলাম আমরা যোগাযোগ করবো, আমরা কোনোভাবেই তাদেরকে আমরা সংযোগ করতে পারছিলাম না। তা আমাদেরকে বারবার বলা হচ্ছে যে বিদেশে, এবং আমাদেরকে বলা হচ্ছে যে দেখো তোমরা যদি সেটেলমেন্টে আসো, তোমাদের যে ক্যারিয়ার ওই ক্যারিয়ার হচ্ছে আমরা সেটেল করে দেবো, তোমাদের বিদেশে বলো, দেশে বলো, যাই বলো না কেন। এবং ওনারা আমাদেরকে বলছিলাম এই ভদ্রলোকের ক্যারিয়ার অলরেডি সেটেল, কিন্তু আমরা কোনোভাবেই নেগোসিয়েশনে যেতে যাচ্ছিলাম না, এবং আমরা কোনোভাবেই বসতে যাচ্ছিলাম না। তো সর্বশেষ আমাদেরকে ওই দিন আমি হাসিবকে নিয়ে আসি, কারণ আমি কোনোভাবেই আমি বিষয়টাকে যে কিভাবে অ্যাড্রেস করবো, তা হাসিব আমার সাথে ফোনে যোগাযোগ করে হাসিব নিয়ে আসে। হাসিব যেহেতু মাদ্রাসা স্টুডেন্ট ছিল, হাসিবের প্রতি আরো বেশি তাদের ক্ষোভটা বেশি ছিল। দেন সর্বশেষ স্টোরি শর্ট করি, সেটা হচ্ছে যে সর্বশেষ আবার ডিজিএফ দাবিগুলো দিয়ে আসবো। সেখানে সার্ভিস আমাকে বলে যে দেখো ওনারা যেহেতু বলছেন মিডিয়া সেখানে আসবে, সুতরাং আমরা অন্তত মিডিয়ার সামনে আমাদের যেই বর্তমান পরিস্থিতি সেটা আমরা উপস্থাপন করতে পারি। নিচে কেটে দিয়েছে, এবং আমাদেরকে যখন আমরা আসছি নিচে আসার পর আমরা দেখলাম মিডিয়া এখানে যারা যারা আছেন এই ক্যামেরাগুলো লোক সহ মিডিয়া, তাদেরকে আমরা সেখানে দেখেছিলাম। এবং আমরা সেখানে আমাদের সাথে যা হয়েছিল আমরা স্পষ্টভাবে সেই ঘটনাগুলাই বলেছিলাম। দুঃখজনক হলেও সত্য, আবার যখন আমাদের সেই ফোনে নিয়ে আসা হয় আমরা দেখেছি ডিজিএফআই ফোন দিয়ে সেটাকে ইন্টেনশনালি এই প্রত্যেকটা ভিডিওকে কাট করেছে। এবং আমরা দেখেছি যে না এই হেডলাইন যাবে না, আপনারা এই হেডলাইন দেন, ভিডিওর এই অংশ যাবে না, আপনারা ওই অংশ দেন। এবং রত্নভাবে দেখেছি তৎকালীন মিডিয়ারা তারা যে প্রেসক্রিপশন দিয়েছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে ভিডিও প্রচার করেছে, ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে বক্তব্য প্রচার করেছে। আমরা স্পষ্টভাবে বলেছিলাম র ভিডিও এখন আমার কাছে আছে, যেটা কোনো সংলাপ নয়, এবং আমরা কোনো শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করবো না, কোনো শহীদের